ধরা পড়েছি গো, আধেক আছে বাকি। কেন জানি আপনা ভুলে বারেক হৃদয় যায় যে খুলে, বারেক তারে ঢাকি। আধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি। বাহির আমার শুক্তি যেন কঠিন আবরণ, অন্তরে মোর তোমার লাগি একটি কান্না ধন। হৃদয় বলে তোমার দিকে রইবেছে অনিমিখে, চায় না কেন আঁখি। আধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি। শরণাগতে আপনাদের সৌমিত্র বসুর কথা শুরু হলো। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে মঙ্গলবার 30শে চৈত্র 1427, অবশ্যই সূর্যোদয়ের পরে, ইংরেজির 13ই এপ্রিল 2021। তিথি চৈত্র শুক্লপক্ষ প্রতিপদ, নক্ষত্র অশ্বিনী। সূর্যোদয়ের সময় ভোর 5:22 হয়ে 13 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:52 হয়ে 21 সেকেন্ড। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 2:19 গতে নরগণ। আজ এই তিথিতে যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনের প্রতিষ্ঠাত্রী শ্রীমতী অমিতা দেবীর জন্ম হয়েছিল। শ্রীমৎ যোগানন্দ সরস্বতী মহারাজের জন্মদিবস আজকে। ভক্ত বলরাম বসু ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। তার তিরোভাব ঘটেছিল আজকের তারিখে 1890 খ্রিস্টাব্দে। আজকের দিনের কথা বলি আপনাদের। 1855 খ্রিস্টাব্দে আজকের তারিখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম প্রকাশিত হয়। 1893 খ্রিস্টাব্দে গোকুল নাগ এবং দীনেশ রঞ্জন দাসের উদ্যোগে মাসিক সাহিত্য পত্রিকা কল্লোল, খুবই বিখ্যাত সাহিত্য পত্রিকা, কল্লোল যুগ এরম শব্দ ব্যবহার করা হয়, সেটি প্রকাশিত হয় আজকের তারিখ থেকে। 1921 খ্রিস্টাব্দে শিল্পী সোমনাথ হোড় জন্মগ্রহণ করেন। 1924 খ্রিস্টাব্দে আজকের তারিখে জন্মগ্রহণ করেন প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ সান্যাল। 1986 খ্রিস্টাব্দে ভারতীয় চলচ্চিত্রের প্রবাদ পুরুষ নিতিন বসু দেহত্যাগ করেন। 1906 খ্রিস্টাব্দে আজকের তারিখে জন্ম হয় স্যামুয়েল বেকেটের, প্রখ্যাত নাটককার, কবি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেকদিন, মোটামুটি প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় উপস্থিত থাকে আপনাদের সৌমিত্র বসু লাইভে, আপনাদের সঙ্গে কথাবার্তা বলে, মানে সে কথা বলে, আপনারা তার উত্তর লিখে দেন, তাই নিয়ে আমাদের চমৎকার একটা সময় কাটে। সেখানে আপনাকে স্বাগত। তাহলে এখন গানের পরে আজকের দিনটা বিশেষ দিন আমাদের দেশের ইতিহাসে। সেই দিনটার কথা বলিনি এখনো পর্যন্ত, আপনাদের আলাদা করে বলবো বলে। তার কথা 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি 7টা পর্যন্ত, আপনাদের সৌমিত্র বসু। শরণাগত অনুষ্ঠানে সেই বিশেষ দিনটির কথা বলতে বসেছি। আপনারা অনেকেই জানেন, অনেকেই মনে রেখেছেন, কিন্তু সবসময় তো আমরা মনে রাখি না। তো যেটা বলছিলাম যে আজকের দিনটা আমাদের দেশের ইতিহাসে রক্তের অক্ষরে লেখা হয়ে থাকবে। 1919 খ্রিস্টাব্দে আজকের তারিখে অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে জেনারেল ব্রিগেডিয়ার ডায়ারের নেতৃত্বে
নিরস্ত্র একদল মানুষের ওপর গুলি চালানো হয়েছিল। হিসেব মতো 1000 মানুষ মারা যান, 1000 মানুষ, 1500-এর বেশি মানুষ আহত হন। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ এই ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আজ একটা বিশেষ দিন, আমাদের দেশের স্বাধীনতার ইতিহাসে রক্তের অক্ষরে লেখা একটা দিন। প্রথমে পুরাণ-চিরন্তনে বেতাল পঞ্চবিংশতির গল্প, যে গল্পটি বলছিলাম, সেই যে 12 বছরের একটি ছেলে ব্রাহ্মণ সন্তান হতে হবে, তাকে রাক্ষসের হাতে তুলে দেওয়া হবে, সে গল্পর আরেকটুখানি বাকি আছে। সে গল্পটা শেষ করব আজকে, তারপরে চলে যাব প্রণমী তোমারে এই পর্যায়ে। প্রণমী তোমারেতে স্বামী বিবেকানন্দের একটা খুব চমৎকার তর্ক করবার উপায় আর কি, কেমন করে তর্ক করতে হয় তাই নিয়ে বিবেকানন্দের একটা খুব চমৎকার কথা আছে, উপদেশ আছে। সেই উপদেশটা বলবো। সেই উপদেশটা যে ঘটনার সূত্রে তিনি দিয়েছিলেন সেই ঘটনাটার কথাও বলবো। প্রণমী তোমারের পরে হে মহাজীবন। হে মহাজীবন, গতকাল যে হে মহাজীবনের কথা বলেছিলাম, ইন্দ্রতনু মুখোপাধ্যায়ের পাঠানো হে মহাজীবন, তার নামটা আজকে বলবো, যদি আমার নিজের ধারণা তার নামটা বলবার দরকার করে না, সকলেই জানেন। তারপরে নতুন কাহিনী, নতুন একজন মহাজীবনের কথা, তারপর তো আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা আছি এখন সীতামাঢ়ি বলে একটা জায়গায়, সীতার পাতাল প্রবেশের সেই জায়গাটা দেখতে এসেছি, ঘুরে বেড়াচ্ছি মন্দিরে মন্দিরে, তার কথা বলবো। তাহলে আপাতত গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসু ফিরে আসছে পুরাণ-চিরন্তন এই পর্যায়ে বেতাল পঞ্চবিংশতির গল্প নিয়ে, বা বলা ভালো গল্পের শেষটুকু নিয়ে। কি আছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই একটুখানি অংশটা বলে ফেলি। বেতাল পঞ্চবিংশতির এই গল্প, ওই যে গরিব ব্রাহ্মণ, সে তো তার 12 বছর বয়সের ছেলেকে রাজার হাতে তুলে দিল। তার বদলে সেই সোনার মূর্তি পেল, সে গয়না পেল, তার আর তার ব্রাহ্মণী সারা জীবনের দুঃখ কষ্ট সব ঘুচে গেল। এদিকে তো 7 দিন পার হয়ে গেছে, রাক্ষস চলে এসেছে রাজধানীতে। মহারাজ আমাকে কথা দিয়েছিলে 12 বছরের ব্রাহ্মণ সন্তানের দেহ কোথায়, তার মুন্ড কেটে দেহটা আমাকে দাও, নিজের প্রতিজ্ঞা রক্ষা করো। নিয়ে আসা হলো সেই 12 বছরের ছেলেকে, স্নান করানো হয়েছে তাকে, নতুন কাপড় পরানো হয়েছে। সামনে এসে দাঁড়ালো সেই ছেলে। মন্ত্রী একটি তীক্ষ্ণ খড়গ রাজার সামনে এনে রাখলেন। রাজা তুলে নিলেন সেই খড়গ। কি ভাবছেন? না, কোন অলৌকিক ঘটনায় সেই বাচ্চা ছেলেটার প্রাণ রক্ষা হলো না। রাজার খড়গ নেমে এলো, সেই ব্রাহ্মণ বালকের মাথা গড়িয়ে গেল ঘরের মেঝেতে। কিন্তু একটাই আশ্চর্য ঘটনা ঘটল এর মধ্যে। রাজার খড়গ যখন নেমে আসছে, তখন সেই 12 বছরের ছেলে একবার হাসল। হাসল কেন? এই ছিল বেতালের প্রশ্ন বিক্রমাদিত্যকে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ওইটুকু ছেলের তো কেঁদে ফেলার কথা, সে হাসল কেন? বিক্রমাদিত্য কি জবাব দিলেন সে কথায় আসছি, তার আগে অন্য দু একটা কথা বলে নেব আপনাদের। ততক্ষণ ভাবতে থাকুন বালক হাসলো কেন, কি এমন কারণ থাকতে পারে। যেটা আমি বলতে চাই যে এই বেতাল পঞ্চবিংশতির সব গল্পই যে খুব ভালো তা নিশ্চয়ই নয়, যদিও আমরা খারাপ ভালো কিচ্ছু না বেছে গল্পগুলো পরপর আপনাদের শোনাচ্ছি। কিন্তু এর কোন কোন গল্প যে অতুলনীয়, আমার অন্তত তাতে কোনো সন্দেহ নেই। যেমন এই গল্পটা। আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে যেমন দয়া আছে, মায়া আছে, সহানুভূতি, ভালোবাসা এসব আছে, তেমনি আমার মাঝে মাঝে মনে হয় না
এই পৃথিবীটা অসম্ভব নিষ্ঠুর মনে হয় তো, মানে আপনাদের মনে হয় কিনা আমি জানি না, কিন্তু আমার তো মনে হয়। এবং আমার এই কথাটা মনে হয় যে এই গল্পটা সেই রকম একটা নিষ্ঠুর গল্প। বালক কেন হাসলো তার উত্তরটা এইবার তাহলে দিই। বালক মনে মনে ভাবছিল, শিশু বয়সে বাবা মা তাদের সন্তানকে রক্ষা করে থাকেন, আর বড় হলে আমাদের রক্ষা করার দায়িত্ব রাজার। হায়, আমার বেলায় তার ঠিক উল্টোটা হলো। বাবা মা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন, আর রাজা নিজের হাতে আমার শিরশ্ছেদ করলেন। বাবা মায়ের কথা বাদ দিন, রাজার ব্যাপারে এইরকম একটা কথা ভেবে আমারও কিন্তু হাসি পায়, জানেন। রাজারা সত্যি সত্যি আমাদের রক্ষা করছেন কে জানি না। এরপর প্রণমী তোমারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের কথা গানের পর আমি আপনাদের সৌমিত্র বসু। যেতে পারে তর্ক করিবার উপায় অথবা তর্কে জিতিবার উপায়। হ্যাঁ, স্বামীজি শেখাচ্ছেন কিভাবে তর্কে জিততে হয়। কথাটা উঠল কোন প্রসঙ্গে সেটাকে বলি। ভাটে বলছেন যে স্বামীজি যে সামান্য মানুষ নয় সেটা তো মোটামুটি চাউর হয়ে গেছে, ফলে রোজই বহু মানুষ আসেন তাকে দেখতে, তার কথা শুনতে। যারা আসেন তারা তো সবসময় খুব একটা যাকে বলে ভক্তিভাবে আপ্লুত হয়ে আসেন এমনটা নয়, অনেকেই আসেন একটু পরখ করে নেবার জন্য। তেমনি একজনের সঙ্গে স্বামীজির তর্ক নিয়ে আমাদের আজকের প্রণমী তোমারে। ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। তার কথা বলছিলাম, যার সঙ্গে তর্কের সূত্রে স্বামীজির এই তর্ক করার পদ্ধতি, তর্কে জিতিবার পদ্ধতি সম্পর্কে স্বামীজির কথা। ভদ্রলোক একজন হোমড়া চোমড়া এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আর তিনি বিস্তর জ্ঞানী মানুষ, মানে তিনি অন্তত তাই মনে করেন, এবং তাই নিয়ে শহরে বেশ কানাকানি আছে। তো ভদ্রলোক নিজেকে বলেন, মানে হ্যাঁ আমি কোন হেজিপেজি মানুষ নই। ওই তা এই ধরনের লোকেদের একটা স্বভাব হচ্ছে যে অন্য কাউকে নিজের চেয়ে বড় বলে কল্পনাই করতে পারে না। ফলে ওই স্বামীজি এসেছেন, উঠেছেন, ওই তোমাদের ওখানে কে একজন সাধু এসেছে, সে নাকি খুব ফটর ফটর করে। আরে ওসব হলো অল্প জলে খল বলানো মাছ, যেদিন যাব না চুপ করিয়ে দেব। আরে এই যে ধর্ম ধর্ম করে চেঁচায় সব, ঠাকুর দেবতা ঈশ্বর, এসবের পেছনে কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। এই সব গোটাগত আচার অনুষ্ঠান অভ্যাস, এই ব্যাস, আর কিচ্ছু না। এইসব বলেন তিনি। তো সত্যি সত্যি একদিন এলেন, বসলেন। আগে থেকেই তো ঠিক করে রেখেছেন এই গেরুয়াধারী ভণ্ডটাকে একবারে চুপ করিয়ে দিতে হবে। প্রশ্ন করলেন, তর্ক তুললেন। স্বামীজি অল্প কথায় উত্তর দিলেন। দু চারটে প্রশ্নোত্তরের পরেই ওই ইঞ্জিনিয়ার বাবু বুঝতে পেরেছেন এই লোকটা তার তুলনায় অনেক বেশি জানে। কিন্তু হার স্বীকার কি করে নেওয়া যায়? বিশেষ করে এই ধরনের লোক, দাম্ভিক লোক, যার নিজের জ্ঞান সম্পর্কে খুব অহংকার, দম্ভ, তিনি তো কিছুতেই স্বীকার করতে পারেন না। ফলে তর্কে যত হারছেন তত তোড়পে উঠছেন। স্বামীজি তার কথা খুব মন দিয়ে শুনছেন হাসি মুখে, তারপর একটা দুটো কথায় চুপ করিয়ে দিচ্ছেন। ভদ্রলোক ক্রমশ রেগে উঠতে লাগলেন, মাথা গরম করে উল্টোপাল্টা কথা বলতে লাগলেন। তো সেখানে যারা ছিলেন তারা বললেন যে এটা কি, আপনি এইভাবে কথা বলছেন কেন? না 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 না, এইভাবে কথা বলা আপনার উচিত হচ্ছে না। স্বামীজি কিন্তু হাসি মুখে তাদের থামিয়ে দিলেন, বললেন না না, ইঞ্জিনিয়ার সাহেবের কথা আমি কিচ্ছু মনে করছি না। তো এরকম করে যাই হোক একরকম করে মিটল। পরে ভাটে তাকে বলছেন যে আচ্ছা আপনি কি করে এমন শান্তভাবে ওই সমস্ত কথা শুনছিলেন স্বামীজি?
লোকটা খারাপ খারাপ কথা বলছিল আপনাকে। তখন স্বামীজি তর্ক করার একটা দারুণ পদ্ধতির কথা বললেন। শোনো, এইসব তর্কের বেলায় না ঘোড়ার মাস্টার হওয়াটাই সবচেয়ে ভালো। নিশ্চয়ই ভাবছেন ঘোড়ার মাস্টার সেই ব্যাপারটা কি। তবে শুনুন, ঘোড়াকে, বিশেষ করে বুনো ঘোড়াকে যে শিক্ষা দিতে চায় তার প্রথম কাজ হচ্ছে কোনো মতে সেই ঘোড়ার পিঠের ওপর চড়ে বসা। তো বুনো ঘোড়া প্রাণপণে তার সওয়ারকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ওস্তাদ সওয়ার যে সে পড়ে না, সে বসে থাকে আঁকড়ে বসে থাকে। কিছুক্ষণ পরে ঘোড়া ক্লান্ত হয়ে পড়ে, তখন তাকে বাগ মানানো সহজ হয়ে যায়। তর্ক ব্যাপারটাও তাই। স্বামীজি বলছেন, প্রতিপক্ষকে বলতে দাও, তুমি শুধু তোমার যুক্তিটাকে ধরে রেখো। বলতে 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 সে যখন ক্লান্ত হয়ে পড়বে, আর লড়াই করার শক্তি থাকবে না, তখন ধীরে ধীরে তোমার যুক্তিগুলো মেলতে আরম্ভ করো। তো ততক্ষণে তো তার সব অস্ত্র শেষ হয়ে গেছে, এইবার সে তোমার কাছে হার মানবেই। শেষ হলো প্রণামী তোমারে। এরপর গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে হে মহাজীবন। প্রথমে গতদিনের হে মহাজীবনের যিনি মহাজীবন ছিলেন তার নামটা আপনাদের শোনাবো, তারপর নতুন কাহিনী। কথা বলছে হে মহাজীবন নিয়ে কথা হবে এখন 92.7 বিগ এফএম এ। গতকালের হে মহাজীবন পাঠিয়েছিলেন ইন্দ্রতনু মুখোপাধ্যায়। কার কথা বলেছেন? 63 দিন ধরে অনশন করেছেন এবং তারপর মারা গেছেন। এ কাহিনী জানেন না এমন বাঙালি কেউ আছেন নাকি? এমন সব মানুষ জন্মেছিলেন আমার দেশে, আমার এই দেশে। আগুনের গোলার মতো সব মানুষ, আমরা তাদের উত্তরাধিকার বহন করছি। বহন কি করছি সত্যি সত্যি বুঝতে পারি না, জানেন। যাকে বলতে হবে তাই বলা। ইন্দ্রতনুর পাঠানো সেই মহাজীবন হলেন বিপ্লবী যতীন্দ্রনাথ দাস, ছোট করে যতীন দাস। গান 92.7 বিগ এফএম এ। তারপর নতুন মহাজীবনের কথা বলবে আপনাদের সৌমিত্র বসু। কাহিনী, নতুন মানুষের কথা বলা শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে হে মহাজীবন পর্বে। সম্রাট বসে আছেন তার আসনে, চারপাশে পাত্র মিত্র সভাসদ। সম্রাটকে সবাই খুব মানে, শ্রদ্ধা করে। অত্যন্ত বিচক্ষণ মানুষ, আর সেই বিচক্ষণতার সঙ্গে যুক্ত হয়েছে গভীর আদর্শবাদ। বিশেষ করে ধর্ম নিয়ে তার নানান রকমের ভাবনা চিন্তা আছে। এত বড় একটা দেশের সম্রাট তিনি। এখানে মুসলমান আছে, হিন্দু আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, সব ধর্মের মানুষ আছে। তাদের মধ্যে নানান রকমের বিভেদ আছে। প্রত্যেকটা ধর্মের মানুষের নিজেদের মধ্যেও কি ঝগড়াঝাঁটি কম? অথচ আমরা তো সকলে এক ঈশ্বরের সন্তান। তাহলে আমাদের মধ্যে এমন বিভেদ কেন থাকবে? এই ভাবেন সম্রাট। পায়চারি করেন, অনেক রাত পর্যন্ত পায়চারি করেন। তিনি নানান ধর্মগ্রন্থ পড়তে আরম্ভ করলেন, সেই সমস্ত ধর্মগ্রন্থের ব্যাখ্যা শুনতে বুঝতে আরম্ভ করলেন। সেই সব পড়তে পড়তে জানতে জানতে তৈরি করলেন এক বিশেষ ধরনের ধর্ম, যা অন্য সব ধর্মের থেকেই তার প্রাণশক্তি নিয়েছে। আর একটা ঘটনার কথা বলি আপনাদের। সম্রাট এমনিতে খুব সহজ মানুষ। প্রজাদের সঙ্গে সবসময় তার খুব একটা তফাৎ থাকে না। আমি সম্রাট, তাই আমি একটা ঘেরাটোপের মধ্যে বসে থাকবো, এটা তার স্বভাব নয়। তো একদিন সম্রাট সভায় বসে আছেন, এমন সময় একজন এসে দাঁড়ালো। সম্রাট লোকটিকে চেনেন, সমাজে সে মোটামুটি গণ্যমান্য মানুষ। তো সে এসে কুর্নিশ করে দাঁড়িয়েছে। কি ব্যাপার, আপনি আমায় কিছু বলতে চান? নির্ভয়ে বলতে পারেন।
মানুষটি বললেন, সম্রাট, আমার ছেলের বিয়ে, আমি আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি, আপনাকে কিন্তু আসতেই হবে। বেশ, যাব। সম্রাট রাজি হয়ে গেলেন। মানুষটি তাকে কুর্নিশ করে ফিরে চলে গেলেন। তো যথাদিনে যথাসময়ে সম্রাটের আগমন হলো সেই বিয়ে বাড়িতে। প্রচুর আদর আপ্যায়ন করে সম্রাটকে যেমন করার কথা ভেতরে নিয়ে আসা হলো। তার জন্য যে আসন ছিল সেখানে বসতে বলা হলো। তো সম্রাট জিজ্ঞেস করলেন, কই বরবউ কোথায়, তাদের দেখি। বরবউ দেখে কিন্তু তার মুখ অন্ধকার হয়ে গেল। উঠে দাঁড়ালেন। কি হলো সম্রাট, এ আপনি কি করছেন? এদের বিয়ে দিচ্ছেন? এরা তো এখনো শিশু। বিয়ে কাকে বলে সে ব্যাপারে তো এতটুকু জ্ঞান হয়নি এদের। এখন বিয়ে দেবার কি মানে? কি করব সম্রাট, এটাই তো আমাদের সমাজের প্রথা। প্রথা মানে কি? প্রথা তৈরি হয়েছিল মানুষকে পুরোপুরি বিকশিত করবার জন্য। প্রথা মানতে গিয়ে যদি মানুষের স্বাভাবিক জীবনকে আটকে দেওয়া হয়, তাহলে আমি অন্তত সেই প্রথার বিরুদ্ধে থাকবো সব সময়। যাও বাবারা, এখন খেলতে যাও। আমি আদেশ করছি, এ বিয়ে বন্ধ। কার কথা বললাম? ধরে ফেলবেন। ক্লু আছে একটা, জোরালো ক্লু। যাই হোক, অপেক্ষা করে থাকি, ধরে ফেলতে পারেন কি পারেন না। আমার ধারণা পেরে যাবেন, দেখা যাক। এবার তাহলে চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর। অনেকদিন আগের চিঠি। বোড়ালের ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে বেশ অনেকদিন আগে অনুষ্ঠান হয়ে গেছে। যাই হোক, আমি গড়িয়াতে থাকি, কিন্তু কাছাকাছি ওইটি খুব পুরনো মন্দির। এই মন্দিরে বল্লাল সেনের সময়ের শ্রীকৃষ্ণের অনন্ত শয্যার কোষ্ঠী পাথরের মূর্তি আছে, যা পুকুর খনন করতে গিয়ে পাওয়া গেছিল। বোড়াল সম্বন্ধে বলতে গেলে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর শুটিং স্থল অবশ্যই এসে যায়। আপনি তাও বলেছেন, ভালো লাগছে। গড়িয়াতে আরেকটি প্রাচীন মা কালীর মন্দির আছে, যা বাসনা কালীবাড়ি নামে খ্যাত। কিছুদিন আগে ওই মন্দির সংলগ্ন ঘাট সংস্কার করা হলো। অপেক্ষায় থাকবো কাল অনুষ্ঠান শোনার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি যে এত মন দিয়ে অনুষ্ঠান শুনছেন। এবং আমারও একটা মনে ছিল এই ত্রিপুরেশ্বরী মন্দিরের কথা, সেইটা এই দিকে বলা হয়ে গেল। কিন্তু আপনি শুনেছেন এবং শুনে আপনার প্রতিক্রিয়া জানিয়েছেন, তার জন্য ধন্যবাদ। সিদ্ধার্থবাবু, ভালো থাকবেন, আরো বেশি করে অনুষ্ঠান শুনবেন এবং চিঠির উত্তর দেবেন, মানে চিঠি লিখবেন আর কি, উত্তর তো আমি দেব। পরের চিঠি। সুপ্রভাত সৌমিত্র জেঠু, আমি শরণাগত অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। তোমার উপস্থাপনা এবং বাচনভঙ্গি আমার অসাধারণ লাগে। তোমার একদিনের অনুষ্ঠান শেষ হওয়ার 22 ঘন্টা পরে পরের দিনের অনুষ্ঠান শুরু হয়। এখন তো লাইভও তুমি আসছো না? আসছি তো, এখন আসছি, রাত্রি 9:30টার সময় আসছি। তাই অপেক্ষা এবং প্রতীক্ষার প্রহর ক্রমশই সুদীর্ঘ হতে থাকে। অবশ্য নিজের মনকে এটা বলেই সান্ত্বনা দিই যে অপেক্ষা যত সুদীর্ঘ হয়, ভালোবাসা ততই বৃদ্ধি পায়। অপেক্ষার সাথে ভালোবাসার সম্পর্ক সমানুপাতিক। দুর্বাদল বর্মন, মল্লিকপুর, ঘোষপাড়া। আচ্ছা, বেশ, খুব ভালো। কিন্তু এখন তো লাইভে এসে গেছি। রাত্রির 9:30টার সময় ফেসবুকে শরণাগত সৌমিত্রতে আমি লাইভে উপস্থিত থাকি। প্রতিদিনই থাকি। যদি কোনোদিন না পেরে উঠি তাহলে একটু মার্জনা চেয়ে নিচ্ছি। আর শেষ যে চিঠিটা, সেই চিঠিটা ভারী চমৎকার চিঠি, আমার নিজের অন্তত খুব ভালো লেগেছে। আমি সেই চিঠিটার কথা পড়ি। সৌমিত্রদা, আমার প্রণাম নেবেন প্রথমেই। গতকাল অনুষ্ঠানের শুরুতে যে কবিতা দিয়ে শুরু করেন, কান্ডারি বলে, সেটি কোন কবিতা গ্রন্থের অন্তর্গত একটু বলবেন দাদা? ওই কবিতা ছত্রটির প্রেমে পড়ে গেছি, পড়তে মন চায়। ভালো থাকবেন দাদা। খুব ভালো লাগলো এই চিঠিটা পড়ে। কবিতাটা শুনেছেন এবং কবিতাটা আপনার ভেতরে কোথাও নাড়া দিয়েছে, যাতে করে কবিতাটা আবার নিজে পড়তে চাইছেন। এইটা একটা খুব ভালো খবর।
এটা গীতালির ৬৬ নম্বর কবিতা, রবীন্দ্রনাথের গীতালি, তার ৬৬ নম্বর কবিতা। কান্ডারি গো যদি এবার পৌঁছে থাকো কুলে, হাল ছেড়ে দাও এখন আমার হাত ধরে লও তুলে। এই হলো প্রথম 4টে লাইন। আশা করি রবীন্দ্র রচনা বলি খুলে গীতালি বার করে নিতে পারবেন। ৬৬ সংখ্যক কবিতা। চিঠিপত্র শেষ, এরপর গান, গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। আমাদের নিয়ে পৌঁছে গেছে ওই এলাহাবাদ এবং বারাণসীর মাঝামাঝি একটা জায়গায় 92.7 বিগ এফএম এ শরণাগত পিঠে চড়ে। তো যাচ্ছি, তো সীতার পাতাল প্রবেশের সেই জায়গাটা দেখছে। পথে এসে পড়েছি বিরাট একটা হনুমান মূর্তির সামনে, এবং সেই মূর্তির তলায় আছে একটা চমৎকার মন্দির, মাটির নিচ দিয়ে ঢুকে যেতে হয়। সে মন্দির দেখা হলো। এবার তাহলে এই হনুমান মন্দিরের মায়া কাটিয়ে রওনা হওয়া যাক পরের গন্তব্যের দিকে। আর যেতে যেতে শোনা যাক গান 92.7 বিগ এফএম এ। পরের গন্তব্যের দিকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। না, খুব বেশি দূরে নয়, দুপাশে দোকান, সেখানে পুজোর নানা উপকরণ কিনতে পাওয়া যায়। ঝুলছে জরির কাজ করার চেলি, নৈবেদ্য হাতে নিয়ে আপনাকে ডাকাডাকি করছে দোকানি। কিন্তু একটা ব্যাপার কি বলুন তো, খুব ভিড়, প্রচুর মানুষ। এখানকার দেহাতি মানুষ সব খুব ভয়ানক গম্ভীর মুখে হনহন করে পুজো দিতে চলেছেন। কিন্তু আগেও যেটা বলেছি এখনো সেটা বলছি, ঘিঞ্জি নয় তো, তাই খারাপ লাগে না। বরং একটু একটু গ্রামীণ মানুষজনের মধ্যে গ্রামীণ পরিবেশে এসে না মনটা ভালো হয়ে যায়। এই দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি মূল মন্দিরের প্রবেশ পথে। দেখে মনে হতে পারে বিশাল কোন একটা বাগানে ঢুকছেন বুঝি। হ্যাঁ, খুব সুন্দর করে সাজানো। বাঁদিকে ঘাস ছাঁটা সুন্দর একটা মাঠ, গাছপালা, ভেতরটা খুব সুন্দর, চমৎকার। একটা পাথরের সেতু উঠে চলে গেছে ওদিকটায়, ঝিরঝির করে হাওয়া দিচ্ছে, বেশ লাগে। কিন্তু তো বাইরে দেখুন ফলক লাগানো, শিবজি's দরবার। দরবার মানে দরবার আবার কি? এটা তো মন্দির বলেই জানি। এরে, ভুল করে কোনো ঐতিহাসিক জায়গায় ঢুকে পড়লাম নাকি? ভেতরে ঢুকে বোঝা গেল না, এটা আসলে একটা শিবের মন্দির। দরবার মানে শিবজির মন্দির। চারপাশে পাথুরের দেওয়াল, কেমন যেন গুহার মধ্যে ঢুকেছি বলে মনে হয়। কুচকুচে কালো পাথরের শিবলিঙ্গ, মাথার উপর ফনা তুলে আছে সাপ, আর লিঙ্গের মাথার উপর ঘটি থেকে টপ টপ করে জল পড়ছে শিবের মাথায়। বাবা তুষ্ট থাকলেই তো সব ঠিকঠাক। সেই ঠিকঠাকের মধ্যে একটাই শুধু একটু মন খারাপের কারণ। ঘরের দেওয়ালে ইটের টুকরো দিয়ে কতজনে যে নিজের নাম লিখে রেখেছে, নিজের নাম সঙ্গে আবার আর কারুর নাম। তবে মনকে যদি কহা যায় ভালো মন্দ যাহাই ঘটুক সত্যের এলাও সহজে, তাহলে হয়তো এইভাবেও ভাবতে পারেন কি আর এমন অপরাধ করেছে তারা। এখানে এসেছিল সেই কথাটা কোথাও একটা লিখে রেখে গেছে। মহাকালের অনন্ত সময়ের সামনে মানুষের নিজের পরিচয়টুকু রেখে যাওয়ার এই তুচ্ছ চেষ্টা থাক। হ্যাঁ, এইবার চলুন মূল মন্দিরের দিকে যাওয়া যাক। দেবী জানকীর মন্দির। হ্যাঁ, সাদা রঙের মন্দির, একবার ধপধপ করছে। ভেতরে ঢুকে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। দেওয়ালে মিনে করা অসাধারণ সব কাজ, রামায়ণ থেকে তোলা নানান রকম ছবি রোদে আলোয় ঝলমল করছে। সেসব ছবির মধ্যে মধ্যে আয়নার টুকরো লাগানো, তো মনে হয় যেন আলোর ঢেউ খেলে যাচ্ছে ঘরের ভেতর। দাঁড়িয়ে রয়েছেন এক দেবী, মা সীতা, শুভ্র বরণা, শুভ্র বসনা। সেখান থেকে এগিয়ে চলুন যেখানে সীতার পাতাল প্রবেশ হয়েছিল। একটু সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। সেখানেও সীতার মূর্তি আছে একটি, সাদা রঙের। কিন্তু সেই মূর্তির কথা, সেই মন্দিরের কথা আর বলবার সময় নেই। আমাদের
হোয়াটসঅ্যাপের নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র, যেখানে প্রত্যেক রাত্রি 9:30টার সময় আমি উপস্থিত থাকি লাইভে অনুষ্ঠান করবার জন্য। আপনাদের স্বাগত। না, আর সময় নেই, ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। আজ এই পর্যন্ত, বিদায়।